আমি সোহেলকে নিয়ে এসব ভাবছি কেন? আর আমি চন্দ্রাকে বা ভয় পাচ্ছি কেন? তুমি এটা কিছুতেই করতে পারো না চন্দ্রা, কিছুতেই পারো না। তুমি দোয়েল, দোয়েল, কেন এরকম ভাবে আমাকে বারবার ভুল বুঝছো বলো তো? সোহেল, আমি চন্দ্রার কথা নয়, তোমার কথা ভাবছি না। বড়বাবু আমাকে ডেকেছেন? হ্যাঁ প্রদীপবাবু, বসুন বসুন। প্রদীপবাবু, এই যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আমাদের বাড়িতে, না আপনাকে আর কি বলবো, আপনার তো কিছুই অজানা নয়। সবই তো দেখছি, চোখের সামনে তো সব ঘটছে। হ্যাঁ, কিন্তু কিছুই করতে পারছি না। মেয়ে দুটোর মুখের দিকে তাকাতে পারছি না আমি। বড়বাবু একটা কথা বলি, অপরাধ নেবেন না। পরের বাড়ির মেয়েটাকে বাড়িতে এনে শাঁখা সিঁদুর পরিয়ে আমরা অন্যায় করছি, চরম অন্যায়। তৈলের মুখের দিকে তাকানো যাচ্ছে না, চন্দ্রাকে কাছে টানতে পারছি না। ঈশ্বর ক্ষমা করবেন না। বাড়ির মেয়ে ফিরে এলো, যাকে আমরা সবাই ধরে নিয়েছিলাম সে আর বেঁচে নেই। সে বেঁচে আছে, সে ফিরে এসেছে, অথচ আমরা আনন্দ করতে পারছি না, তাকে নিয়ে কোনো উৎসব করতে পারছি না। কেন না, তার ফিরে আসে বাড়ির আর একটা মেয়ে কষ্ট পাচ্ছে, তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। সে আমার বাড়ির বউ প্রদীপবাবু। এই যে কি নিদারুণ যন্ত্রণার কথা আপনার। না প্রদীপবাবু, একটা কিছু করতেই হবে। চন্দ্রার জন্য একটা কিছু আমাকে করতেই হবে। কি করবেন বড়বাবু? কি ব্যবস্থা? ভাবিনি এখনো, দেখি। ও হ্যাঁ, আরেকটা কথা প্রদীপবাবু, আপনার তো নিশ্চয়ই মনে আছে সেবারে ওই রুদ্রর আমাদের কোম্পানি অ্যাকাউন্টে যে সাইনিং অথরিটি, সেটা আমরা উইথড্র করে নিয়েছিলাম। তো আমি ভাবছি ওইটা মানে ওই অথরিটিটা আবার ওকে ফিরিয়ে দেব। আপনি কি বলেন? না, আপনি কি ভেবে দেখেছেন তো? আপনি ভাবুন প্রদীপবাবু, যে পরিস্থিতিটা তখন তৈরি হয়েছিল, যার জন্য আমরা এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছিলাম, আজ তো আমার মনে হচ্ছে তার জন্য দায়ী আমি। হ্যাঁ আমি, আমার জন্যই ওদের 3টে জীবন নষ্ট হয়ে গেছে প্রদীপবাবু। একটা অন্যায় জেদের জন্যে, আমার একটা মারাত্মক ভুলের জন্য 3টে জীবন আমি নষ্ট করে দিয়েছি। এখন আপনি বলুন প্রদীপবাবু, তার জন্য রুদ্র কেন বঞ্চিত হবে? না, আমি রুদ্রকে আর ওর কোনো প্রাপ্য থেকে বঞ্চিত করতে চাই না। আপনি একটু দেখবেন কি করা যায়। ঠিক আছে, আমি ব্যাংকে যাচ্ছি, গিয়ে কথা বলে দেখছি। এই 3টে জীবন যাতে নষ্ট না হয়ে যায় প্রদীপবাবু,
তার একটা ব্যবস্থা আমাদের করতে হবে। করতেই হবে। হ্যালো। হ্যালো, সন্তোষ বাবু বাড়ি আছেন? না, উনি তো এখন নেই। কে বলছেন? বলবেন আমি বড়বাজার থেকে সুরজলাল বলছিলাম। বড় বাজার থেকে? কি দরকার একটু বলবেন? আসলে উনি আমার থেকে কিছু টাকা ধার চেয়েছিলেন। টাকা? হ্যাঁ, টাকা। বলবেন যে টাকা তো দেওয়া সম্ভব নয়, আর যদি একান্ত নিতেই হয় তাহলে 20% মানে 20% সুদ দিতে হবে। আচ্ছা, আচ্ছা, উনি মানে কত টাকা ধার চেয়েছিলেন? হ্যাঁ, 50,000। 50,000? টাকা? এত সুদ? হে ভগবান, এই টাকা উনি শোধ করবেন কেমন করে? 50,000? কেমন দেখলে? একটু একটু হাইয়ের দিকে। নিশ্চয়ই খুব চিন্তা করছেন। আর চিন্তা, এ বাড়ির কোনো কিছুই তো তোমার অজানা নয়, তুমি তো সবই জানো। জানি বলেই তো চিন্তামুক্ত হতে পারছি না। আসলে আমি যদি খালি আপনাদের ডাক্তার হতাম তাহলে কোনো কিছুই হয়তো আমার চোখে পড়তো না, কিন্তু আমি তো খালি ট্রিটমেন্ট করতে এই বাড়িতে আসি না, তাই। কি চোখে পড়েছে তোমার? বলো, আমাকে খুলে বলো। হ্যাঁ, বলতে তো হবেই। আপনার সঙ্গে ছাড়া আর কার সঙ্গে আলোচনা করব? সত্যি কথা বলতে কি, দোয়েলকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে বলতে পারি যে দোয়েলকে নিয়ে আমাদের ভাবা উচিত। ও ভালো নেই মিস্টার অধিকারী। অ্যাপারেন্টলি হয়তো আমাদের সেটা বুঝতে দিচ্ছে না বা হাসি খুশিভাবে রয়েছে, বাট আই এম শিওর যে অত্যন্ত খারাপভাবে দিন কাটাচ্ছে। আপনি খুব ভালো করে জানেন মিস্টার অধিকারী যে দোয়েল যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিল তখন ও জানতো যে চন্দ্রা মারা গেছে, এবং সেটাই জেনে এসেছে। ও ভাবতেই পারেনি যে চন্দ্রা বেঁচে আছে। চন্দ্রা এখন এই বাড়িতে। আপনি বুঝতে পারছেন ওর মানসিক অবস্থা কি ভয়ঙ্কর যন্ত্রণায় দুঃখেও দিন কাটাচ্ছে? আপনি বুঝতে পারছেন কি চরম অস্তিত্বের সংকটেও ভুগছে? তাই মিস্টার অধিকারী, খালি ডাক্তার হিসেবে নয়, এই পরিবারের একজন ওয়েল উইশার হিসেবে আমি আপনাকে বলছি যে দোয়েলের সঙ্গে যেটা হচ্ছে সেটা অত্যন্ত অন্যায় হচ্ছে। মানসিক অবসাদ একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে আপনি জানেন না? আমি জানি না ডাক্তার, আমাদের কি করণীয় এখন? আমি তো কিছু ভেবে পার করতে পারছি না। কিন্তু যা করার তো আপনাকেই করতে হবে, কারণ দোয়েল আপনাকে কতটা সম্মান করে, শ্রদ্ধা করে, কতটা ভালোবাসে সেটা আপনি জানেন। জানি, জানি। আচ্ছা ডাক্তার, তুমি বলো না, তুমি বলো না কি করে দোয়েলকে একটু ভালো রাখা যায়। একটু ওকে যতটা সম্ভব আনন্দে রাখতে হবে, হাসি খুশি রাখতে হবে, ওকে বোঝাতে হবে যে এই পরিবারে আগে ওর যে অধিকার ছিল এখনো তাই আছে। মানে চন্দ্রা থাকার জন্য ও যেন কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে না পড়ে। ওকে বোঝাতে হবে যে এই পরিবারে ওই সব, চন্দ্রা কেউ নয়। আমি জানি যে ব্যাপারটা খুব কঠিন, কিন্তু এটা ছাড়া ওকে ভালো রাখার অন্য কোনো উপায় নেই। কঠিন, খুব কঠিন। কি করে এটা সম্ভব হবে আমি জানি না।
খালি আপনি নয়, এবারে প্রত্যেককে দোয়েলকে নিয়ে ভাবতে হবে। হয়তো পাঁচবার চেষ্টা করলে একবার ওর মনকে ভালো করা যাবে, কিন্তু সেটাই অনেক। আচ্ছা ডাক্তার, তুমি তো ওর বন্ধু, তুমি একটু চেষ্টা করে দেখো না যাতে ওকে আনন্দে রাখা যায়। কিন্তু মিস্টার অধিকারী, আমি জানি ও তোমাকে অসম্ভব সম্মান করে, পছন্দ করে। তুমি যদি ওকে একটু সময় দাও। দেখো ডাক্তার, দোয়েল আমার পুত্রবধূ নয়, ও আমার মেয়ে। ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, বাবা হিসেবে সেটা আমি কি করে বরদাস্ত করবো বলতে পারো? ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমার সংসারটার এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে, শেষে সুদে টাকা ধার করতে হবে। হবে নাই বা কেন? সন্দীপটার একার রোজগারে কি চলে? আগে তবু অপুর স্কুলের চাকরিটা ছিল, কিছুটা সুরাহা হতো। এখন তো আমার অপুটাও নেই। কে বললো আমি নেই? অপু, অপু তুই এসেছিস? দেখো, আমি তোমার পাশেই আছি। কি হয়েছে গো তোমার? তোমার চোখে জল কেন? সংসারটা বেশি যাচ্ছে অপু, আর পারছি না টানতে। সন্দীপের একার রোজগার, তোর কাকার তো কোনো রোজগার নেই। সুজনটা এখনো পড়ছে, এইটুকু রোজগারে এতগুলো পেট চালাতে পারছি না, আর পারছি না। কিচ্ছু হবে না কাকিমা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, সত্যি সত্যি বলছি অপু, সত্যি সত্যি সব ঠিক হয়ে যাবে। সত্যি আমার কথা বিশ্বাস করো না তুমি? করি, তোর কথাতেই তো বিশ্বাস করি। তুই ছাড়া বিশ্বাস করবি এমন আর আমার আছেটাকে বল? তোর উপর বিশ্বাস না করে আমি পারি অপু? মা, একা একা কি বলছো? তোর বোকা, একা কেন বলবো অপু? কি হয়েছে মা? কাঁদছো কেন? বলবে তো। কি হয়েছে মা? কিছুটা। মায়ের আবার কি হলো? অ্যাকচুয়ালি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেটা আগেও কেমন দেখলেন বাবাকে? প্রেশারটা একটু হাই, মানে টেনশন করছিলেন। যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলো চলবে। কেমন আছে? ভালো। আপনি? চেম্বার, পেশেন্ট সব নিয়ে চলে যাচ্ছে। দোয়েল, আজ বিকেলে একটু বেড়াতে যাবি? বেড়াতে? কোথায়? এই তো ডক্টর শতপথী বলছিলেন একাডেমি অফ ফাইন আর্টসে ওর এক বন্ধুর আর্ট অ্যান্ড ক্রাফটের এক্সিবিশন হচ্ছে। যাবি? দেখতে যাবি? আমার তো এসবে খুব একটা ইন্টারেস্ট নেই, তুই ঘুরে আসতে পারিস। আর্ট অ্যান্ড ক্রাফটে তো আমারও খুব একটা ইন্টারেস্ট নেই। তাতে কি হয়েছে? একটু ঘোরা হবে, বাড়ি থেকে একটু বেরিয়ে এলে তো ভালো লাগবে। কে নিয়ে যাবে? আপনি? হ্যাঁ, আপনি বললে আমি নিয়ে যেতে পারি। এসবে আপনার ইন্টারেস্ট আছে বুঝি? জানতাম না তো।
ইন্টারেস্ট খুব যে একটা আছে তা নয়, তবে খারাপও লাগে না। আর আপনার চেম্বার পেশেন্ট দেখবেন আজকে? আসলে খুব ক্রিটিক্যাল পেশেন্ট সেরকম কিছু নেই আর কি। মানে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি এই বেলার মধ্যে ম্যানেজ করে নিতে পারবো। থ্যাংক ইউ। আমার জন্য কষ্ট করে আপনাকে কিছু ম্যানেজ করতে হবে না, আমি যাব না। কেন যাবি না মা? জানা ডক্টর সৎপতি যখন এত করে বলছেন দিন রাত ওই ঘরটার মধ্যে বসে থাকিস, একটু বাইরে থেকে ঘুরে এলে মনটা ভালো লাগবে। বাইরে বেরিয়ে এলেই বুঝি মন ভালো হয়ে যাবে বাবা? মনের ভেতর যদি একরাশ চিন্তার খারাপ লাগা ভিড় করে থাকে, তাহলে হাজার আনন্দের মধ্যেও মনের কোনো পরিবর্তন হয় না। আর ওই ঘরটার কথা বলছো, এই বাড়ির মধ্যে ওই ঘরটাই আমার সব থেকে প্রিয়, সব থেকে আপন বলে মনে হয়। আর তোরা তো জানোই, সব সময় মনে হয় আপনজনকে আঁকড়ে রাখি। আপনি যান ডক্টর সৎপতি, আমি যাব না। আপনি যখন যাবেন না তখন আমিও যাব না। আসলে ভেবেছিলাম একটু ঢু মেরে আসবো, মানে বন্ধুটা বারবার করে বলেছিল তাই। আই এম সরি ডক্টর সৎপতি, এসব আমার একদম ভালো লাগে না। কি হলো? কি ভালো লাগছে না দোয়েলের? এই দেখ না, ডক্টর সৎপতি এত করে বলছেন দোয়েলকে ওর এক বন্ধুর আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন আছে একাডেমিতে, সেখানে যাওয়ার জন্য তো কিছুতেই রাজি হচ্ছে না ও। আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন? হ্যাঁ, আমার এক বন্ধু দিল্লিতে থাকে, তো সারা ভারতবর্ষে তার এক্সিবিশন হয় আর কি। এবার কলকাতায় হচ্ছে, তো আমার একটা ফোন করেছিল দেখতে যাওয়ার জন্য। বাবা, সারা ভারতবর্ষে এক্সিবিশন হয় মানে উনি বেশ ফেমাস আর্টিস্ট। দোয়েল, এরকম একটা সুযোগ হাতছাড়া করে দিচ্ছ? মানে? মানে আর কিছুই না। ডক্টর সৎপতি এতবার করে তোমায় বলছেন। তাহলে আমার যাওয়া উচিত, তাই তো? ঠিকই বলেছো তুমি, আমার যাওয়া উচিত। এত বড় সুযোগ হাতছাড়া করা সত্যি উচিত নয়। আমি যাব ডক্টর সৎপতি, আমি আপনার সঙ্গে যাব। আমি এতক্ষণ বোকার মতোই নানা বলছিলাম। কখন আমাকে নিতে আসবেন বলুন, আমি রেডি হয়ে থাকবো। এই ধরুন 5টা। ঠিক আছে, আমি বিকেল 5টার সময় রেডি হয়ে থাকবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বডি, মা জেঠি কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। আরে চেঁচাবো না, বডি ফোন করেছে ইউরোপ থেকে। হ্যালো কেমন আছিস? মা মা আমরা খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আরে তোরা কিরকম ঘুরছিস? জামাই ঠিক আছে তো? আচ্ছা তুই একটু ধর, কাকিমার সঙ্গে কথা বল। আয় আয় ছোট, ধর ধর ধর। অপু, কাকিমা কেমন আছিস বাবা? আমরা খুব ভালো আছি কাকিমা। এখানে এই খালি খুঁড়ে আগে আমার তোর কথা খুব মনে পড়ছিল। হ্যাঁ, তোকে কতদিন দেখি না তো। তোমাদের কথা খুব মনে পড়ছে জানো। আর কাকা কাকা কেমন আছে গো? কাকার শরীর ভালো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, তুই একদম চিন্তা করবি না, একদম চিন্তা করবি না। কেমন খুব মন দিয়ে ঘুরবি, হ্যাঁ খুব মন দিয়ে বেরোবি। মা আমায় একটু দাও না, আমি একটু কথা বলি। হ্যালো, হ্যাঁ বডি। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। শোন, একদম দুষ্টুমি করবি না, সাবধানে থাকবি কেমন? আমি আবার পরে ফোন করবো। হ্যাঁ, রাখছি। আচ্ছা ঠিক আছে। কাকিমার গলাটা যেন কেমন লাগলো। সবাই ভালো আছে তো বাড়িতে?